আমাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আচরণবিধি আমরা লঙ্ঘন করিনি, বরঞ্চ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যেটা দেখেছি যে গত 27 জানুয়ারি এখানে সন্ধ্যা 7টায় আপনারা জানেন যে নির্বাচন কমিশন আইন অনুযায়ী রাত 8টা পর্যন্ত প্রচার প্রচারণা করা যায়, কিন্তু এখানে জনাব তারেক রহমানের সমাবেশ ছিল সন্ধ্যা 7টায়, তিনি এসেছেন রাত 2টায় এবং সেই 2টো পর্যন্ত কিন্তু সন্ধ্যা থেকে টানা 5 ঘন্টা মাইকিং রাত 2টো পর্যন্ত চলেছে, যেটা এলাকাবাসীর জন্য এক ধরনের কিন্তু সাধারণ মানুষের যে স্বাভাবিক যে আইনটা সে আইনটা ভঙ্গ হয়েছে। একই সাথে আপনি যেটি বললেন যে আজকে যে একটি স্কুলের পরীক্ষা পরীক্ষা চলাকালীন হচ্ছে মাইক বাজিয়ে তারা পরীক্ষার মাঠে করছে, এটা দ্বারা তারা হচ্ছে যে তাদের যে দখলের রাজনীতি, তাদের যে সাধারণ মানুষকে যে আপনার মূল্যায়ন না করা, মানে তারা তাদের মন চাইছে প্রচারণা চালাচ্ছে, এতে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটলো কিনা কিংবা সাধারণ শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটলো কিনা সেটা কিন্তু তারা ভ্রুক্ষেপ করছে না। ফলে এই যে পুরনো যে রাজনীতির ধারা, যে সাধারণ মানুষকে অবজ্ঞা করা, সাধারণ মানুষকে মূল্যায়ন না করা, সেই জায়গাটা কিন্তু প্রতিফলিত হয়েছে। একই সাথে আপনারা জানেন যে 26শে জানুয়ারি আমরা যখন ডুমনি বাজারে আমরা জনসংযোগ করতে গেছিলাম, সেই জনসংযোগে তারা আমাদের উপর হামলা করেছিল এবং আমাদের সেই ডুমনির আমাদের দায়িত্বশীল ছিল আলমগীর, তিনি আহত হয়েছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল দিদার মোল্লা 43 নং ওয়ার্ডের, কিন্তু ঠিক তার দুদিন পরেই একই লোক আবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। তাহলে মিডিয়ার সামনে তাকে বহিষ্কার করে দেখালো যে তারা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিছে, কিন্তু একই লোক আবার কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। ফলে এই যে মিডিয়ার সামনে দেখানো তাদের সাংগঠনিকভাবে তারা শক্তিশালী বা দায়িত্ব নিচ্ছে, কিন্তু এর বিপরীত চিত্র কিন্তু ঘটে। একই সাথে গতকালকে একটি ঘটনা ঘটেছে আমাদের কুর্মিটোলা হাই স্কুলে, সেখানে বাংলা বিষয়ের একটা ওপেন ডিবেট ছিল। সেই ডিবেটে হচ্ছে চেয়ারে এসে আগে যারা আসছিলেন বিএনপি তারা চেয়ারে মাঝখানে বসছেন, অন্য কাউকে না বসে যেন সে বিষয়ে বিতর্ক, সেটা আমি যাব না। কিন্তু যখন একটা ভোটার তিনি প্রশ্ন করেছেন যে এই যে যারা এই অভ্যুত্থান পরবর্তী আগস্টের পরবর্তীতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দখল করছে কিংবা হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পত্তি নানাজন দখল করেছে, চাঁদাবাজি করছে, সেই দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে কি হবে, এই প্রশ্ন করার সাথে সাথেই তিনি কিন্তু কোনো দলের কথা উল্লেখ করে নাই যে এটি বিএনপি করছে সেটি বলেন। তিনি জাস্ট বলছেন যে একটি দল অভ্যুত্থানের পরবর্তীতে চাঁদাবাজি, দখলবাজি, নানাবাজি যুক্ত, এরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ভবিষ্যতে কি হবে। বিএনপির মানে নিজে আইডি কার্ড পরা তারা ইনস্ট্যান্ট লাইভ প্রোগ্রামের ভিতর তার উপর ভুয়া করে তাকে কে করছে কেন করছে তাকে এক ধরনের অ্যাটাকিং মুডে গিয়েছিল। ফলে এই যে লাইভ চলাকালীন সময় হচ্ছে তারা ভিন্ন মতকে মানে প্রশ্নকে তারা সহ্য করতে পারতেছে না। ফলে এই জায়গাটা কিন্তু সামনের যে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা নানা ধরনের আশঙ্কা থাকে। একই সাথে আমাদের জাতীয় নাগরিক পার্টি জামাত সহ যে 11 দলীয় জোটের আমাদের যারা নারী সহযোদ্ধারা, আমাদের মায়েরা বোনেরা মানুষের ধারে ধারে যান, তখন তাদের পিছনে পিছনে ছাত্র দলের অনেক ছেলেপেলেরা নানা ধরনের স্লেজিং করে, তাদেরকে ডিস্টার্ব করে, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা তাদেরকে অনেক সময় তারা অভিযোগ করেন বলে। এই জায়গাগুলো কিন্তু হচ্ছে নানা ধরনের প্রচারণায় বাধা দেওয়া, তারা নিজেরা নিজেদের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করছে এবং বিপরীত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের প্রচারণায় বাধা দিচ্ছেন। বেশ কিছু জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ফলে আমি আশা করব যে তারা যেন এই ধরনের পূর্বের আগস্ট অভ্যুত্থান পূর্ববর্তী যে রাজনীতি ছিল, বিপরীত পক্ষকে আঘাত করা, হামলা করা, সেই জায়গা থেকে যেন ফিরে আসে। স্পেসিফিকভাবে বলছি, দেখেন ঢাকা 18 আসন বললে আপনাদের সামনে উত্তরা মডেল টাউনের একটি চকচকে বা পরিকল্পিত কিছু ভবনের বিষয় ভেসে আসে। আসলে ঢাকা 18 আসনের বৃহত্তর যে জায়গাগুলো উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত এবং তুরাগ, এই 4টি থানারই কিন্তু ঢাকা 18 আসনের অধিকাংশ বাসিন্দাদের এখানে বসবাস এবং বলা চলে সেটি 80% মানুষ এই অঞ্চলে বসবাস করে। এই বৃহত্তর জায়গাগুলো ঢাকা 18 আসনে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও 18 সালের পর থেকে এখানে কিন্তু নাগরিক সেবা কিন্তু তারা পাচ্ছে না। বিশেষ করে গ্যাসের সংকটটা খুবই তীব্র এবং এই যে দেখেন আজকে আমি যেই রোডে ঢুকছি, এটা কিন্তু একটি থানার মেইন সড়ক প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারেই দেখা গেছে যে 2টি গাড়ি কিন্তু পাশাপাশি যেতে পারে না, তাও এই রাস্তাটা ন্যূনতম কিছুটা আছে। এর ডান পাশে যে রাস্তাগুলো আছে, বিশেষ করে দক্ষিণখানে যে পুরো রাস্তাটা, এই পুরো জায়গাটা কিন্তু আপনার হচ্ছে যানজটে, মানে এখানে রাস্তার কোনো উন্নতি নাই। সাধারণ বৃষ্টি তো দূরের কথা, এই সময় এই শুকনো মৌসুমেই দেখা গেছে যে শীতকালেই দেখা গেছে সেই জায়গাগুলোতে চলাচল অনুপযুক্ত হয় এবং একই সাথে এই অঞ্চলে যে বৃহত্তর অনেকগুলো মানুষ বসবাস করে, তাদের স্বাস্থ্য সেবার জন্য দেখা কোনো প্রসূতি মায়ের তার হসপিটালে নেওয়ার প্রয়োজন হলে তাকে কিন্তু ইজিলি এখানে নিতে পারেন, অ্যাম্বুলেন্সও কিন্তু এখান থেকে বের হওয়া সম্ভব হয় না। ফলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ঢাকা 18 আসনের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেক নাগরিকের
সমান নাগরিক অধিকার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়ত 2018 সালে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার ফলে দক্ষিণখান উত্তরখান্ডের হোল্ডিং ট্যাক্স জনিত একটা জটিলতা আছে, অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে যে হোল্ডিং ট্যাক্সটা ধার্য করা হয়েছে কিন্তু তারা সেই পরিমাণ সেবা দিচ্ছে না। ফলে নাগরিকরা সেবা না পেয়ে এই যে প্রতি মাসে বছরে তারা যে ট্যাক্স দিচ্ছে, এটা নিয়ে কিন্তু নাগরিকদের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া এবং তারা কিন্তু সেবা না পেয়ে দিচ্ছে। যেমন গ্যাসের বিল দিচ্ছে 8 বছর ধরে, গ্যাস পাচ্ছে না, মায়েরা রান্না করতে পারছে না, শিশুদের খেলার মাঠ নাই, স্কুল নাই পর্যাপ্ত। ফলে এই জায়গাগুলো আমাদের প্রথম দায়িত্ব যে আসনের মধ্যে যেন প্রত্যেক নাগরিক সমান নাগরিক অধিকার এবং নাগরিক সেবা পায়, সেটা আমরা প্রথমে করব। যানজটের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যানজট হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাস্তার দুপাশে প্রচুর হকারদেরকে স্থানীয় রাজনীতিবিদরা প্রভাব খাটিয়ে বসায় এবং তাদেরকে রাজনৈতিক প্রোগ্রামে জোর করে বাধ্য করে নেয়। আমরা বলেছি একটা স্মার্ট হকার ব্যবস্থাপনা আনবো, সেটি হচ্ছে কি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে, যেমন শনিবার সকাল 8টা থেকে রাত বিকাল দুপুর পর্যন্ত ধরেন একটা নির্দিষ্ট জায়গায় হকার বসবে, মঙ্গলবার ধরেন আরেকটা জায়গায় আরেকটা সময় বসবে। এইভাবে যদি আমরা হকার ব্যবস্থাপনা আনি তাহলে যারা হকারের মাধ্যমে তাদের জীবন নির্ভরশীল তারাও যেভাবে তাদের জীবিকাটা পাবে, একই সাথে রাস্তায় যানজট হবে না। অটোরিকশার লাইসেন্স রেগুলেশনের মাধ্যমে আমাদের নির্দিষ্ট কিছু জায়গায় কাজ করতে হবে। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ, আবাসিক এরিয়াগুলোর মধ্য থেকে অবৈধ কেমিক্যাল, ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট, এই জায়গাগুলোকে সরিয়ে ফেলতে হবে। আর নারী নিরাপত্তাটা এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় আসন, 7টি থানা, সেই 7টি থানা এত বড় এরিয়ায় নারীরা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বলেছি যে অন্তত নারীদের জন্য যে বিশেষ পরিবহন ব্যবস্থা করা যায়, যেমন ধরেন এখান থেকে যদি বিশেষ কিছু অটো থাকে যেগুলোতে শুধুমাত্র নারীরা যাতায়াত করবে, কিংবা হচ্ছে দূরপাল্লার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যদি, যেমন মেট্রো রেলে কিন্তু নারীদের একটা আলাদা কিন্তু বগি আছে, তেমনিভাবে যদি আলাদা কিছু বাস সার্ভিসের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে নারী নিরাপত্তাটা নিশ্চিত হবে। আর সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে কর্তৃপক্ষ সবার সাথে সম্মিলিতভাবে একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্স, সম্মিলিত শাসন ব্যবস্থাকে আনতে হবে। কারণ আমি এখানকার জনপ্রতিনিধি নির্বাচিত হলে এখানকার অধিকাংশ জিনিস কিন্তু স্থানীয় সরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনের আওতায়। অনেক সেবা ওয়াসার সাথে রিলেটেড, বিশেষ করে পানির সেবাটা, এরপরে রাজুকের সাথে অনেক কিছু রিলেটেড। ফলে রাজুক, ওয়াসা, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার সব কিছু মিলিয়েই মূলত এখানকার এই আসনগুলোতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আচ্ছা, আপনারা কিশোর গ্যাংয়ের একটা কথা শোনা যায়। জি জি, এখানে কিশোর গ্যাংয়ের তো আসলে নির্মূল করা যায় না, কারণ তারা তো আমাদের সমাজেরই বেড়ে ওঠা একটা অংশ। তাদের ক্ষেত্রে যেটা হতে হবে যে তাদের জন্য পর্যাপ্ত স্পোর্টস ক্লাব এবং সাংস্কৃতিক ক্লাব করতে হবে, অর্থাৎ তাদেরকে কনভার্ট করে তারা যেন অপরাধে প্রবণতা না হয়। তারা অপরাধে প্রবণতা কি হয়, তাদেরকে পিছন থেকে রাজনৈতিক একটা পক্ষ তাদেরকে মিসইউজ করে, কিছু টাকা দিয়ে তাদেরকে অপরাধ কাজ করা। ফলে তাদেরকে যদি আমরা কালচারালি এবং ক্রীড়ার সাথে যদি কানেক্টেড করতে পারি তাহলে সেটা ট্রান্সফার ঘটবে এবং এইভাবে আমরা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে পারবো এবং তাদেরকে ভালো কাজে আমরা যুক্ত করতে পারবো। পাশাপাশি একটু জাস্ট শেষ প্রশ্ন করতে চাই যে তুরাগ এলাকাটা বেরিবাদে রাখা হয়েছে, প্রচুর চিন্তায় এটা কিন্তু সন্ত্রাসী পালে একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা সন্ত্রাসীদেরকে প্রতিপালন করে, বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এবং স্থানীয় প্রভাব বিস্তার রাখার জন্য। ফলে আমাদের যে নতুন বাংলাদেশের যে নতুন রাজনীতি, সেখানে কিন্তু এই ধরনের দৌরাত্ম্য, পেশিশক্তি, সন্ত্রাসীদের পেলে হচ্ছে স্থানীয়ভাবে প্রভাব প্রতিপত্তি করা, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। ফলে আগামী নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ সেই পরিবর্তন কিন্তু চাওয়ার জন্য মুখিয়ে আছে, ফলে নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে যদি অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু জনরায় দিবে।